বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কর্মবিরতি, শত শত সাংবাদিকের ধর্মঘট। ইউক্রেনের ৩৮৯ ড্রোন ভূপাতিত, রাশিয়া। ডেনমার্কের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ বামপন্থী জোট। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিকে তলবের ঘোষণা ইরাকের। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কর্মবিরতি, শত শত সাংবাদিকের ধর্মঘট। অস্ট্রেলিয়ার প্রধান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের কয়েক শত সাংবাদিক ভালো বেতন ও চাকরি সুরক্ষার দাবিতে বুধবার ধর্মঘট করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন তাদের কাজ কেড়ে নিতে না পারে, সেই সুরক্ষাও চান তারা। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবিসি কর্তৃপক্ষকে সরাসরি সম্প্রচার বন্ধ রেখে পূর্বে ধারণ করা অনুষ্ঠান প্রচার করতে হয়েছে। ২ সহস্রাধিক সাংবাদিক ও কর্মী ২৪ ঘণ্টার ধর্মঘট ডাক দেয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। সম্প্রচার মাধ্যমটি প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম বড় ধরনের ধর্মঘটের মুখে পড়ল। মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যান্ড আর্টস অ্যালায়েন্স এক বিবৃতিতে জানায়, এবিসির কর্মীরা ধর্মঘট করতে চান না, তারা তাদের কাজ করতে চান। সংগঠনটি আরও জানায়, তারা ন্যায্য বেতন, স্থায়ী চাকরি ও এআই সহ প্রযুক্তির ব্যবহারে সুরক্ষা চান, যাতে করে সম্পাদনার স্বচ্ছতা ও জন আস্থা বজায় থাকে। এই মাসেই ইউনিয়নের সদস্যরা একটি বেতন প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাদের মতে, প্রস্তাবিত বেতন বৃদ্ধি মূল্যস্ফীতির নিচে থাকবে। বিজ্ঞাপন আয়ের পতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থান অস্ট্রেলিয়ার গণমাধ্যমে বারবার কর্মী ছাঁটাইয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইউক্রেনের ৩৮নি ড্রোন ভূপাতিত, রাশিয়া। ইউক্রেনের রাতের অভিযানের ৩৮নি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। বুধবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সামরিক বাহিনী জানায়, ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলো এই হামলার প্রধান লক্ষ্য ছিল। এছাড়া মস্কো ও উত্তর পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ এলাকাও ইউক্রেন বাহিনীর লক্ষ্যবস্তুতে ছিল। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ডেনমার্কের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ বামপন্থী জোট। মেটে ফ্রেডেরিকসেনের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্র্যাটস ডেনমার্কের সাধারণ নির্বাচনে প্রথম স্থান অধিকার করলেও বামপন্থী জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেনমার্কের সব ভোট গণনা শেষে ১৭৯টি আসনের সংসদে বামপন্থী জোট পেয়েছে ৮৪টি আসন এবং ডানপন্থীরা পেয়েছে ৭৭টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৯০টি আসন। পররাষ্ট্রমন্ত্রী লার্স লকে রাসমুসেনের নেতৃত্বাধীন মধ্যপন্থী মডারেট পার্টি ১৪টি আসন পেয়ে কিং মেকারের ভূমিকায় উঠেছে। ফলে নতুন সরকার গঠনে আগামী সপ্তাহগুলোতে কঠিন আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৯ সাল থেকে ক্ষমতায় থাকা ফ্রেডেরিকসেন সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তিনি আগামী ৪ বছর ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে প্রস্তুত। তবে তিনি স্বীকার করেন যে সরকার গঠন করা সহজ হবে না। এর আগে রাসমুসেন বলেছিলেন, তিনি বাম ডান উভয় শিবিরের সমন্বয়ে একটি জোট সরকার দেখতে চান। তিনি বলেন, আমরা বিভক্ত হতে পারি না, আমরা শুধু লাল বা নীল হতে পারি না, আমাদের একসাথে কাজ করতে হবে। জোটসঙ্গী ট্রোয়েলস লুন্ড পোলসেনের নেতৃত্বাধীন লিবারেল পার্টি সোশ্যাল ডেমোক্র্যাটসদের সাথে নতুন সরকার গঠনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। তিনি বলেন, হয় আমরা মধ্য ডানপন্থী সরকার গঠন করব, নয়তো বিরোধী দলেই থাকব। নির্বাচনের আগে ফেভারিট হিসেবে বিবেচিত ফ্রেডেরিকসেন ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবির মোকাবিলায় তার নেতৃত্বের জন্য প্রশংসিত হয়েছেন। তবে ঐতিহ্যগতভাবে দেশের বৃহত্তম দল সোশ্যাল ডেমোক্র্যাটস এবার মাত্র ২১.৮% ভোট পেয়েছে, যা ১৯০৩ সালের পর তাদের সর্বনিম্ন ফল এবং ২০২২ সালের থেকে কম। ওই বছর তারা ২৭.৫% ভোট পেয়েছিল। এদিকে পিয়া ওরসেন দোরের নেতৃত্বাধীন গ্রিন লেফট পার্টি শক্তিশালী ফলাফল অর্জন করে বামজোটের দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে। তিনি জানান, তারা কল্যাণ এবং পরিবেশগত রূপান্তরকে অগ্রাধিকার দিতে চায়, আর এটা না হলে তারা সরকারে যোগ দেবে না। অভিবাসন বিরোধী ডেনিশ পিপলস পার্টি তাদের ভোট প্রায় ৩ গুণ বাড়িয়ে ৯.১% উন্নীত করেছে।
দলটির নেতা মর্টেন মেসারস্মিট একে জনগণের শক্তি সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। ডেনমার্কের সংসদে 4টি আসন তাদের স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর জন্য সংরক্ষিত, গ্রিনল্যান্ডের জন্য 2টি এবং ফ্যারো দ্বীপপুঞ্জের জন্য 2টি। গ্রিনল্যান্ডের ভোট এখনও গণনা হয়নি। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন বলেন, এটি গ্রিনল্যান্ডের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদ নির্বাচন। তিনি আরও বলেন, আমরা এমন এক সময়ে আছি যখন একটি পরাশক্তি আমাদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। এটি একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিকে তলবের ঘোষণা ইরাকের। প্রাণঘাতী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিকে তলব করার ঘোষণা দিয়েছে ইরাক। মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সাথে লক্ষ্যবস্তু হওয়া সাবেক আধা সামরিক গোষ্ঠীগুলোকে প্রত্যুত্তর দেওয়ার অধিকার দিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার জেরে শুরু হওয়া যুদ্ধে ইরাকও জড়িয়ে পড়েছে। ভয়াবহ এই সংঘাত এখন গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। সাবেক আধা সামরিক জোট হাশেদ আল শাবি ইরাকের নিয়মিত সশস্ত্র বাহিনীর অংশ, তবে এতে ইরান সমর্থিত গোষ্ঠীর ব্রিগেডও রয়েছে। গোষ্ঠীটি দেশটির মাটিতে সবচেয়ে প্রাণঘাতী ওই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। ওই হামলায় একজন কমান্ডার ও 14 যোদ্ধা নিহত হন। স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় পেশমার্গা বাহিনীর 6 সদস্য নিহত হন। অঞ্চলটি অভিযোগ করেছে, যুদ্ধ শুরুর পর কুর্দি নিরাপত্তা বাহিনীর ওপর এটি ইরানের প্রথম প্রাণঘাতী হামলা। অভিযোগগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরান কেউই মন্তব্য করেনি। তবে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ইরাক জানায়, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশের প্রতিনিধিকে তলব করবে ও হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দেবে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি, যাতে ইরাককে সংঘাতের ক্ষেত্রের মধ্যে টেনে নেওয়া না হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই ইরাক প্রক্সি সংঘর্ষের ময়দান। দুদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে গিয়ে দেশটি চাপে রয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত।